আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেলের বিশেষ বিশ্লেষণমূলক প্রতিবেদন। নবম পে স্কেল নিয়ে এতদিন আমরা অনেক খবর শুনেছি, অনেক শতাংশের কথা শুনেছি, অনেক হাজার কোটি টাকার কথা শুনেছি। কিন্তু একটা জিনিস যেটা সবাই আসলে জানতে চান, সেটা হলো একদম সহজ একটা প্রশ্ন: আমার বেতন আসলে কত টাকা বাড়বে? আজকের ভিডিওতে আমি আর কোনো জটিল তথ্য নিয়ে কথা বলবো না। আজকে আমরা সরাসরি হিসাব করব। আমি কয়েকটা ভিন্ন ভিন্ন গ্রেডের উদাহরণ নিয়ে দেখাবো বর্তমান বেতন কাঠামো থেকে নতুন প্রস্তাবিত কাঠামোতে গেলে আসলে টাকার অঙ্কে পরিবর্তনটা কেমন দেখাতে পারে। মনে রাখবেন, এটা প্রস্তাবিত হিসাব। চূড়ান্ত গেজেট প্রকাশের পরেই আসল সংখ্যা নিশ্চিত হবে। কিন্তু এই হিসাবটা জানলে আপনি অন্তত একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি দেখাবো বেতন ফিক্সেশন প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে, যা অনেকেই বোঝেন না। আর শুরুর আগে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ গেজেট প্রকাশ হওয়ার পরপরই আমরা একদম নির্ভুল চূড়ান্ত হিসাব নিয়ে আরেকটা ভিডিও আনব। চলুন শুরু করা যাক। প্রথমে একটু প্রেক্ষাপট বুঝে নেওয়া যাক। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, আর সর্বোচ্চ মূল বেতন হতে পারে ১,৬০,০০০ টাকা পর্যন্ত। সার্বিকভাবে গড়ে প্রায় ১০০ থেকে ১০৫% বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এই বৃদ্ধি প্রথম বছরেই সম্পূর্ণ হাতে আসবে না। ৩ অর্থবছরে ধাপে ধাপে এটা বাস্তবায়নের পরিকল্পনা আছে। আর প্রথম বছরে সংশোধিত মূল বেতনের প্রায় ৫০% কার্যকর হতে পারে। এই দুইটা তথ্য মাথায় রেখে এখন আমরা গ্রেড ধরে ধরে হিসাবে যাব। প্রথম উদাহরণ ধরা যাক, একজন কর্মচারী আছেন ২০ নম্বর গ্রেডে, যেটা সবচেয়ে নিম্ন গ্রেড। বর্তমানে এই গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা। নতুন প্রস্তাবিত কাঠামোতে এই গ্রেডের সর্বনিম্ন মূল বেতন হতে পারে ২০,০০০ টাকার কাছাকাছি, মানে মূল বেতনে বৃদ্ধি প্রায় ১৪০%। তবে প্রথম বছরে যদি ৫০% কার্যকর হয়, তাহলে প্রথম বছরই এই কর্মচারী হাতে পাবেন বর্তমান বেতনের চেয়ে প্রায় ৭০% বেশি মূল বেতন। বাকি অর্ধেক বৃদ্ধি পরের ২ বছরে ধাপে ধাপে যুক্ত হবে। দ্বিতীয় উদাহরণ ধরা যাক, একজন কর্মচারী আছেন ১৬ নম্বর গ্রেডে, যেখানে অনেক অফিস সহায়ক এবং নিম্ন পদের কর্মচারীরা থাকেন। এই গ্রেড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ অনেকে অভিযোগ করছেন এই গ্রেডের সাথে আশেপাশের গ্রেডগুলোর ব্যবধান কম রাখা হয়েছে। তারপরও সার্বিক গড় হিসাব অনুযায়ী এই গ্রেডের কর্মচারীরাও মূল বেতনে প্রায় ১০০%-এর কাছাকাছি বৃদ্ধি পেতে পারেন পূর্ণ বাস্তবায়নের পর। তৃতীয় উদাহরণ ধরা যাক, একজন কর্মচারী আছেন ১১ নম্বর গ্রেডে, যেটা একটা মধ্যম পর্যায়ের গ্রেড। অনেক জুনিয়র অফিসার এই গ্রেডে থাকেন। এই গ্রেডের জন্য কমিশনের গড় হিসাব অনুযায়ী মূল বেতন বৃদ্ধি হতে পারে প্রায় ১০০%-এর কাছাকাছি। তবে এই গ্রেডের কর্মচারীরা সাধারণত ১১ বছর চাকরির পর প্রথম টাইম স্কেল সুবিধাও পেয়ে থাকেন, যেটা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর আরও স্পষ্ট হয়েছে। তাই এই গ্রেডে মোট বৃদ্ধি আরও বেশি হতে পারে যদি কেউ ইতিমধ্যে ১১ বছর চাকরি পূর্ণ করে থাকেন। চতুর্থ উদাহরণ ধরা যাক, একজন কর্মকর্তা আছেন ৯ নম্বর গ্রেডে, যেটা একটা সিনিয়র পর্যায়ের গ্রেড। এই গ্রেডে মূল বেতন বৃদ্ধি গড় হিসাবের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে, তবে শতাংশের হিসাবে নিম্ন গ্রেডের চেয়ে কিছুটা কম হতে পারে, কারণ কমিশন নিম্ন গ্রেডে বেশি হারে বৃদ্ধি দেওয়ার চিন্তা করেছে। পঞ্চম উদাহরণ ধরা যাক, সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আছেন প্রথম গ্রেডে। এই গ্রেডে সর্বোচ্চ মূল বেতন বর্তমান কাঠামোর তুলনায় বাড়তে পারে, কিন্তু শতাংশের হিসাবে এটা সবচেয়ে কম বৃদ্ধি পাওয়া গ্রেডগুলোর একটা হতে পারে, কারণ এখানে মূল লক্ষ্য হল নিম্ন এবং মধ্যম গ্রেডের বেতন বৈষম্য কমানো। এই ৫টা উদাহরণ থেকে একটা জিনিস স্পষ্ট হয়: নিম্ন গ্রেডের কর্মচারীরা শতাংশের হিসাবে সবচেয়ে বেশি লাভবান হবেন, আর উচ্চ গ্রেডের কর্মকর্তারা টাকার অঙ্কে বেশি পেলেও শতাংশের হিসাবে তুলনামূলক কম বৃদ্ধি পাবেন। এখন আসা যাক বেতন ফিক্সেশন প্রক্রিয়া নিয়ে, কারণ এটা বুঝলে পুরো হিসাবটা আরও স্পষ্ট হবে। বেতন ফিক্সেশন মানে হলো পুরনো বেতন কাঠামো থেকে নতুন বেতন কাঠামোতে রূপান্তরের একটা নির্দিষ্ট পদ্ধতি। সাধারণত একটা ইনক্রিমেন্ট ফ্যাক্টর ব্যবহার করে এই হিসাব করা হয়। মানে, আপনার বর্তমান মূল বেতনকে একটা নির্দিষ্ট গুণিতক দিয়ে গুণ করে নতুন কাঠামোর সবচেয়ে কাছাকাছি স্তরে স্থাপন করা হয়। এই গুণিতকের সংখ্যাটা এখনও চূড়ান্ত হয়নি। এটা গেজেট প্রকাশের সময় নির্দিষ্ট করে জানানো হবে। আপনার চাকরির বছর কত, ইনক্রিমেন্ট কতবার নিয়েছেন এবং বর্তমানে কোন স্তরে আছেন, এই সব কিছুর উপর ভিত্তি করে আপনার নতুন বেতন নির্ধারিত হবে।
তাই দুইজন একই গ্রেডের কর্মচারীর মধ্যেও চাকরির বছরের পার্থক্যের কারণে নতুন বেতনে কিছুটা পার্থক্য থাকতে পারে। এখন চলুন ভাতার হিসাবেও একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। পহেলা বৈশাখ ভাতা বর্তমানে মূল বেতনে 20%, যা বাড়িয়ে 50% করার সুপারিশ করা হয়েছে। মানে যদি কারো নতুন মূল বেতন হয় 30,000 টাকা, তাহলে তার পহেলা বৈশাখ ভাতা হতে পারে প্রায় 15,000 টাকা, যা আগের কাঠামোর হিসাবে হতো প্রায় 6,000 টাকা। এটা একটা বড় পার্থক্য তৈরি করবে বছরের এই একটা বিশেষ উৎসব ভাতায়। প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য মাসিক 2,000 টাকার নতুন বিশেষ ভাতাও যুক্ত হতে পারে, যা আগে ছিল না। এখন আসা যাক পেনশনভোগীদের হিসাবে। ধরা যাক একজন পেনশনভোগীর বর্তমান মাসিক পেনশন 15,000 টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী যাদের পেনশন 20,000 টাকার নিচে, তাদের পেনশন 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ আছে। মানে এই উদাহরণে পেনশন বেড়ে হতে পারে প্রায় 30,000 টাকা, যদি পূর্ণ বাস্তবায়ন হয়। আর যদি তার বয়স 75-এর বেশি হয়, তাহলে এর সাথে আরও মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা যুক্ত হতে পারে। মানে মোট মাসিক প্রাপ্তি হতে পারে প্রায় 40,000 টাকার কাছাকাছি, যা বর্তমানের তুলনায় অনেক বড় পরিবর্তন। এখন একটা গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়ে রাখি। এই সবগুলো হিসাব সম্পূর্ণরূপে প্রস্তাবিত তথ্যের উপর ভিত্তি করে করা একটা ধারণা মাত্র। চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সঠিক গুণিতক, সঠিক শতাংশ এবং সঠিক বাস্তবায়নের সময়সীমা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই এই হিসাবগুলো ব্যবহার করুন একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নয়। এখন প্রশ্ন আসতে পারে, এই বিশাল পরিবর্তনের টাকা সরকার কোথা থেকে আনবে? আগামী অর্থবছরের বাজেট হবে প্রায় 9,38,000 কোটি টাকার। আর এর মধ্যে পে স্কেলের জন্য আলাদাভাবে প্রায় 30 থেকে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা আছে। এই অঙ্ক থেকেই বোঝা যায় কেন প্রথম বছরে সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয় এবং কেন ধাপে ধাপে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন চলুন একটা ব্যবহারিক পরামর্শ দিয়ে শেষ করা যাক। আপনি যদি নিজের সঠিক হিসাব জানতে চান, তাহলে কয়েকটা কাজ করতে পারেন। প্রথমত, নিজের বর্তমান গ্রেড এবং বর্তমান মূল বেতন লিখে রাখুন। দ্বিতীয়ত, নিজের চাকরির বছর এবং কতবার ইনক্রিমেন্ট নিয়েছেন তার হিসাব রাখুন। তৃতীয়ত, গেজেট প্রকাশ হওয়ার পর অফিসের হিসাব শাখা বা আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট ফিক্সেশন গুণিতক জেনে নিজের সঠিক নতুন বেতন বের করুন। এই 3টা কাজ করে রাখলে গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনি নিজের সঠিক হিসাব দ্রুত বুঝে নিতে পারবেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি কোন গ্রেডে কর্মরত এবং আজকের এই হিসাব দেখে আপনার কেমন লাগলো? নিচে কমেন্ট বক্সে নিজের গ্রেড লিখে জানান। আমি চেষ্টা করব পরের কোনো ভিডিওতে আরও নির্দিষ্ট উদাহরণ নিয়ে আসতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল চালু করে রাখুন, কারণ গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা চূড়ান্ত এবং নির্ভুল হিসাব নিয়ে নতুন ভিডিও আনব। পরিচিত যারা সরকারি চাকরি করেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এই হিসাবগুলো জানা থাকলে তারাও নিজের পরিস্থিতি বুঝতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।